হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবার অনুরোধে আজকে আমরা ক্লাস 11-এর 14 নম্বর যে সেটটা তোমরা রিকোয়েস্ট করেছিলে, তো সেটার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, যে টি সময় কোনো একটা কণার অবস্থান দেওয়া আছে। তাহলে 1 নম্বর প্রশ্নের সলিউশন করা যাক, চলো। এক্স সমান দেওয়া আছে আলফা বাই বিটা 1 - e⁻⁻β টি স্কোয়ার। তাহলে আমাদের চেয়েছে আলফার মান কত হবে, মানে আলফার মাত্রাটা কি হবে। তাহলে আবার সে একই রকম সমমাত্রিকতার নীতি কি বলছে, যে এক্স এর মাত্রার সাথে কি হবে, এই সাইডের মাত্রা মানে বাম পক্ষ আর ডান পক্ষের মাত্রা সমান হবে। আবার আমরা এটাও জানি যে এক্সপোনেনশিয়াল টার্মে যেটা থাকে সেটা কি হয়ে থাকে, মাত্রাহীন হয়ে থাকে। আর মাত্রাহীন হলে তার মান কত হয়ে থাকে, মাত্রাহীন যদি হয়ে থাকে তাহলে তার ভ্যালুটা হয়ে থাকে 1। তাহলে বলো বিটা সমান এখান থেকে কি লিখতে পারি, বিটা সমান এখান থেকে লিখতে পারি 1/t²। এবার আমরা তো জানি টি এর মাত্রা কত হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এরকম। তাহলে এটা সমান অ্যাকচুয়ালি আমরা বিটার মাত্রা কত পেলাম, t⁻²। তাহলে মাত্রাহীন হলে তার মানটা কত হয়, 1। তাহলে এক্সপোনেনশিয়াল টার্মে যেটা থাকবে সেটা মাত্রাহীন। এবার চলে আসো, তাহলে এক্স এর মাত্রা যা হবে আলফা বাই বিটা এর মাত্রা তাই হবে। তাহলে এক্স সমান আমরা এটা লিখতে পারি যে আলফা বাই বিটা এর মাত্রার সাথে সমান। এবার আমাদের চেয়েছে যে আলফার মাত্রা কত হবে। তাহলে এখান থেকে লিখতে পারি যে আলফা সমান কোনাকুনি গুণ করে দাও, যে বিটার মাত্রা যা হবে আর এক্স এর মাত্রা দুটো মিলিয়ে তৈরি হবে, সেটাই হবে আলফার মাত্রা। তাহলে এক্স আসলে কি ছিল, এক্স ছিল অবস্থান ভেক্টর, কোনো কণার তার পজিশনকে ডিনোট করে। তার মানে এক্স এর যে মাত্রাটা হওয়া উচিত, তাহলে পজিশনকে ডিনোট করবে মানে কি, এল বলতে পারি। তাহলে এক্স এর মাত্রা হবে এল, আর বিটার মাত্রা আমরা জানি t⁻²। তাহলে বসিয়ে দাও t⁻², আর পজিশনে বোঝাতে এল ব্যবহার করবো। তাহলে এই দুটোকে যদি একসাথে করি তাহলে আমাদের কত হবে, এল t⁻²। তাহলে এটা কার মাত্রা পেয়ে গেলাম আমরা, আলফার মাত্রা। তাহলে এটাই আমাদের জিজ্ঞেস করেছিল যে আলফার মাত্রা কত হবে। তাহলে অ্যান্সার হবে এল t⁻²। নেক্সট সেই এরর থেকে প্রশ্ন, যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এই পাশেরটাকে বলে ত্রুটি আর এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু। তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত হবে। নেক্সট দুয়েরটা, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ সমান লিখতে পারি কি, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। এবার এল সমান কি লেখা হয় না, √এল² সমান যদি এ হয় তাহলে এল সমান √a। এবার এখানে এর যে অরিজিনাল ভ্যালুটা ছিল সেটা তো 100 ছিল ক্ষেত্রফল, তাহলে সেটা সমান কত লিখছি, 10। এবার দেখো এ সমান লেখা আছে এল² লেখা হয়, এ সমান আমরা জানি এল²। তাহলে ডেল্টা এ বাই এ সমান কি লিখতে পারি, 2 × ডেল্টা এল/এল, বা ডেল্টা এল সমান কত লেখা যাবে বলো, ডেল্টা এল সমান ½ × ডেল্টা এ/এ এটা লেখা যায়। তাহলে ½ ক্ষেত্রফলের ত্রুটি কত ছিল দেখো, না আমরা যদি দেখি যে ক্ষেত্রফলের ত্রুটি ছিল 0.2, কততে, 100-তে। তাহলে 0.2 ছিল ত্রুটি 100-তে। আর অরিজিনাল এল এর দৈর্ঘ্য কত, না অরিজিনাল এল এর দৈর্ঘ্য ছিল এই যে 10 বাহু। তাহলে এখান থেকে পাওয়া যাবে, এটা করলে একটা 10 নিচে আসছে, তাহলে 10 10 ক্যান্সেল হচ্ছে, 2 2 ক্যান্সেল হচ্ছে। তাহলে দেখছো 1/100 এসছে, ডেল্টা এল সমান কত পেলাম, 1/100, মানে এটা সমান বলতে পারি 0.01 সেন্টিমিটার। তাহলে এটা পেয়ে গেলাম ডেল্টা এল। তাহলে বাহুর দৈর্ঘ্যের ত্রুটি কত, তাহলে বাহুটাকে কিরকম ভাবে লিখতে পারি, না এল প্লাস মাইনাস যা ত্রুটি আমাদের থাকবে। তাহলে বাহু কত পেয়েছিলাম দেখো, এল পেয়েছিলাম 10 সেন্টিমিটার, আর তাতে ত্রুটি আবার কত আছে, 0.01। তাহলে লিখলাম 10 প্লাস মাইনাস 0.01। তাহলে এইটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে দেখো
10 প্লাস মাইনাস 0.01, তাহলে অপশন বি হবে। নেক্সট দেখো যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এর উপর লম্ব একক ভেক্টর। তাহলে লম্ব একক ভেক্টর যদি বের করতে হয় তাহলে প্রথমে তো করে নিতে হবে যে এদের ক্রস প্রোডাক্ট নিয়ে নাও। তাহলে প্রথমে এদের ক্রস প্রোডাক্ট নিয়ে নাও। তাহলে এটা একটা ভেক্টর ধরে নাও, এটা ধরে নিচ্ছি এ ভেক্টর, আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আরেকটা ভেক্টর ধরে নাও বি ভেক্টর, এটাকে লিখো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আমি ধরছি এদের যে লম্ব একক ভেক্টর হবে সেটা সি। তাহলে সি সমান লিখে নিই যে সি সমান এ ক্রস বি। তাহলে এ ক্রস বি যদি করা হয় তাহলে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ। তাহলে এখানে বসাও 1 1 মাইনাস 1 1 মাইনাস 1 1। এদিকে আমি একটা আলাদা কালিয়ে লিখে রাখছি, আই ক্যাপটাকে আবার রিপিট করলাম হিসাবের সুবিধার্থে। নেক্সট এবার আমরা ক্রস করব। তাহলে দেখো জে আর কে এদের যদি ক্রস করি তাহলে জে ক্রস কে করলে আমরা জানি আই পাওয়া যায়। তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 মাইনাস 1, এটা কি হয়ে গেল জে ক্রস কে করার জন্য আই পেলাম। নেক্সট ক্রস করব কে আর আই এর মধ্যে, তাহলে কে ক্রস আই করলে কি পাওয়া যায় জে পাওয়া যায়। তাহলে মাইনাস 1 মাইনাস 1, এটা হয়ে গেল জে ক্যাপ প্লাস, এবার কার ক্রস করব আই ক্রস জে করলে কি পাওয়া যাবে কে। তাহলে মাইনাস 1 মাইনাস, তাহলে প্রথমটা তো 0, তারপরে এটা দেখো মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, এটা পাওয়া গেল। এবার একক ভেক্টর লম্ব একক ভেক্টর যদি আমাদের বের করতে হয় তাহলে ফর্মুলা কি না, লম্ব একক ভেক্টর বের করানোর ফর্মুলা সি ক্যাপ সমান লেখা হয়, এক তো সি ভেক্টর লিখতে হবে, সাথে নিচে দিতে হবে সি ভেক্টরের মানটা। তাহলে সি ভেক্টর বাই সি ভেক্টরের মান, তাহলে সি ভেক্টর পেয়ে গেছি। এবং সি ভেক্টরের তাহলে এখান থেকে সি ভেক্টরের মান কত পাবো বলো, সি ভেক্টরের মান যদি বের করতে হয় তাহলে মডিউলাস অফ সি ভেক্টর করলে তার মান পাওয়া যায়। তাহলে রুট ওভার অফ দেখো 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কত আসবে 4 প্লাস 4, 4 প্লাস 4 মানে 8। 8কে আমরা কিরকম লিখতে পারি 2 ইন্টু 4। এবার 4-এর বর্গমূল করলে 2 বাইরে আসবে আর রুট 2 থাকবে, তাহলে 2 রুট 2। তাহলে এটা পেলাম মান। তাহলে সি ভেক্টর কত ছিল বলো, সি ভেক্টর ছিল আমাদের এটা। তাহলে এখান থেকে যদি আমরা -2 কমন নিই তাহলে এটাকে লিখতে পারি কি জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই সি ভেক্টরের মান কত পেয়েছি 2 রুট 2, এটা পেয়েছি। তাহলে 2 2 ক্যান্সেল হলো, পড়ে থাকলো কত মাইনাস অফ 1/√2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, -1/√2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, লম্ব একক ভেক্টর বের করানোর ফর্মুলাটা হচ্ছে এটা। চলো 3-এর দাগ আমাদের শেষ, এবার চলে আসবো 4-এর দাগে। বলেছে যে একটি বুলেট, বন্দুকের বুলেট, ইউ প্রাথমিক বেগে একটি লক্ষ্যবস্তুতে প্রবেশ করলো, দিয়ে এস দূরত্ব গেল, দিয়ে তার বেগ হয়ে গেল u/n। তাহলে বুলেটটি আর কত দূরত্ব অগ্রসর হয়ে থেমে যাবে। তাহলে 4-এর দাগ, তাহলে প্রাথমিক বেগ এখানে কত বলো, প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্র, ধরো প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে যে প্রাথমিক বেগটা আমাদের কত না ইউ ইনিশিয়াল যেটা সেটা ইউ। তারপরে কি হলো অন্তিম বেগ, মানে কি কাঠের ব্লকে প্রবেশ করলো দিয়ে কিছু দূর যাবে,
তাহলে ইউ ফাইনাল বা অন্তিম বেগ সেটা কত হয়ে গেল, না ইউ বাই এন কমে গেল। এর জন্য তার কতটা সরণ হয়েছিল, না তার জন্য সে গেছিল এস ডিস্টেন্স। তাহলে আরেকবার ভালো করে প্রশ্নটা দেখে নাও। একটি বুলেট ইউ প্রাথমিক বেগে একটি লক্ষ্যবস্তুতে প্রবেশ করলো, ধরলাম কোন একটা কাঠের টুকরোয় প্রবেশ করলো। এস দূরত্ব যাওয়ার পর তার বেগটা হচ্ছে ইউ বাই এন। বুলেটটি আর কত দূরত্ব অগ্রসর হয়ে থেমে যাবে। তাহলে ধরলাম এস দূরত্ব গেল। তাহলে এই টাইমটায় আমি বলতে পারি যে তার গতির সমীকরণ, তাহলে বলো যে কিছু দূর গিয়ে তো সে থেমে যাবে, তাহলে যখন বেগটা হ্রাস পেতে পেতে থামবে, তাহলে বেগ হ্রাস মানে আমরা সেখানে মন্দন ব্যবহার করি, তাহলে তখন ফর্মুলাটা আমরা ইউ স্কোয়ার প্লাস টু এ এস না লিখে আমরা লিখি কি মাইনাস টু এ এস, যেহেতু এখানে এটা কি হবে মন্দন। এবার এখানে জাস্ট সিম্পলি তোমরা মান বসাও। তাহলে বলো এখানে অন্তিম বেগ যেটা কত হয়েছিল, ইউ বাই এন। তাহলে ইউ বাই এন তার স্কোয়ার। প্রাথমিক বেগ কত ছিল, ইউ স্কোয়ার, তাহলে ওটা ইউ স্কোয়ারই থাকলো। টু ইন্টু এ ইন্টু এস যেমন আছে লিখে দাও। তাহলে টু এ এস সমান কি লিখবো, টু এ এস সমান এটা ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে ইউ স্কোয়ার মাইনাস অফ ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কমন নিয়ে নাও ইউ স্কোয়ার, তাহলে কত পড়ে থাকে, ওয়ান বাই ওয়ান মাইনাস এন স্কোয়ার, এটা যেটা সমান আমরা লিখতে পারি ইউ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, এটা লেখা যাবে। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর। এবার সেকেন্ড বা দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে না, ও কত দূরত্ব গিয়ে থেমে যাবে, মানে অন্তিম যে বেগ লাস্ট যখন থেমে যাবে, তাহলে তার মানে অন্তিম বেগ যেটা সেটা শূন্য হচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রাথমিক বেগটা কি হবে, না প্রাথমিক বেগটা ওই যে যেটা লাস্ট বেগ নিয়ে গেছিল, এর আগের স্টেপে লাস্ট বেগ কোথায় গিয়ে যাচ্ছিল, ইউ বাই এন নিয়ে। তাহলে এটাই এখন দ্বিতীয় ক্ষেত্রে প্রাথমিক বেগের কাজ করবে। তাহলে এখন যে প্রাথমিক বেগটা হবে সেটা হবে ইউ বাই এন, এবং অন্তিম বেগ মানে কি, ওই বুলেটটা গিয়ে করে কি হয়ে গেছে, থেমে গেছে, তাহলে অন্তিম বেগটা হয়ে গেছে এখন 0। এবার সেটা তো একটা সার্টেন ডিস্টেন্স গিয়ে থামবে, তাহলে সেই দূরত্বটা আমরা কত বলতে পারি, না সেই দূরত্বটা আমরা ধরে নিচ্ছি, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি এক্স, যে এক্স দূরত্ব গিয়ে সে থেমে যাবে। চলো আরেকবার সেই একই ফর্মুলা ইউজ করব, যে ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস টু এ, প্লাস ইউজ করব না, একটু আগেই বললাম যে আমরা এখানে বন্ধন ইউজ করব। তাহলে মাইনাস দিতে হবে। তাহলে অন্তিম বেগ এখন কত হয়ে গেছে দেখো, 0, তার মানে এখানে 0 স্কোয়ার সমান ইউ প্রাথমিক বেগ এখানে কি নিয়ে এন্ট্রি হয়েছিল তার, ইউ বাই এন মাইনাস টু এ, কত দূরত্ব গেছিল, এক্স দূরত্ব। চলো আর এখান থেকে কত পাবো বলো, টু এ এক্স এর ভ্যালু কত আসছে, না টু এ এক্স সমান ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এটা আমাদের হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার কি করবে, যেহেতু এক্স এর ভ্যালু দরকার, তাহলে এখন আমরা 2 নম্বর যে সমীকরণ সেটাকে ভাগ করে দেব 1 নম্বর সমীকরণ। তাহলে 2 ভাজিত 1 করবো, তাহলে 2 নম্বর সমীকরণ ছিল টু এ এক্স সমান ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার বাই 1 নম্বরে পেয়েছিলাম কার মান, 1 নম্বরে পেয়েছিলাম দেখো, তাহলে 1 নম্বরে আমরা পেয়েছিলাম টু এ এস এর ভ্যালু, তাহলে এটা কার ভ্যালু ছিল, টু এ এস। তাহলে টু এস সমান পেয়েছিলাম ইউ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এস, তাহলে এখানে টু এ এক্স বাই টু এ এস, এটা সমান আমরা লিখবো ইউ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। তাহলে এখানে টু এ ক্যান্সেল, আমার দরকার এক্স এর ভ্যালু, তাহলে এক্স সমান লেখা হবে এস ইন্টু, যেগুলো কাটাকাটি যাবে কেটে দাও, ইউ স্কোয়ার ক্যান্সেল হবে, এন স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে কি ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে কত দূর গিয়ে থামবে, না এস বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, এই ডিস্টেন্সটা গিয়ে থেমে যাবে।
কিন্তু এখানে প্রশ্নটা কোথাও একটু ভুল দেওয়া আছে, মানে এখানে অপশানের সাথে মিলছে না, কিন্তু আসলে যদি তোমরা করতে যাও আসল অরিজিনাল অ্যান্সার কিন্তু এটাই হবে। এখানে আমাদের কিন্তু অপশানের সাথে মিলছে না, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে এই প্রশ্নটা একটু রিমার্কেবল আছে, যেহেতু অপশানগুলোর সাথে আমাদের উত্তরের ম্যাচ হচ্ছে না। নেক্সট চলে আসো, এম ভরের একটি বেলুন এ ত্বরণ নিয়ে নিচে নামছে, বেলুন থেকে যে পরিমাণ ভর ফেলে দিলে সেটি একই ত্বরণে উপরে উঠবে। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে করব? চলো, কত দাগ হবে আমাদের? 5-এর দাগ। 5-এর দাগ। তাহলে বেলুনটা কত ত্বরণ নিয়ে নামছে? না, বেলুনটা এ ত্বরণ নিয়ে নিচে নামছে, এ ত্বরণ নিয়ে নিচে ত্বরণে নিচে নামছে। এবার বেলুনটার মোট ভর ধরে নাও ক্যাপিটাল এম। কার ভর? বেলুনের। বেলুনের মোট ভর, মোট ভর। তাহলে কোনটা বেশি? যখন বেলুনটা ত্বরণ নিয়ে নিচে নামছে, তাহলে কোনটা বেশি হবে? এমজি বেশি হবে, তাই জন্যই তো সে নিচে নামছে। কাটছে না, এখানে বাতাসে কি থাকবে? প্লবতা বল থাকবে। তাহলে এটা যদি একটা বেলুন হয়ে থাকে, এটা বেলুন, তাহলে এটা যদি একটা বেলুন হয়ে থাকে, তাহলে এ নিচে নামছে, বায়ুর বাধাকে অতিক্রম করে নামছে, তাহলে বায়ুর বাধা তো অপোজিটে কাজ করছে, ধরলাম টি। এবার এটার টোটালটার ভর আমি বলছি এম, টোটাল বেলুনটা সমেত এখানে যে আছে বা যা ভর আছে সবটা নিয়ে এম। তাহলে এম জি নিচের দিকে কাজ করছে, তাহলে সে নিচের দিকে ত্বরণ নিয়ে নামছে। তার মানে কে বেশি? এমজি বেশি টি এর থাকতে, প্লবতা বেশি হলে কত উপরে উড়াতো। তাহলে এমজি বেশি, তাই জন্য এমজি থেকে টি বাদ দিলাম, যে বড় এদের দুজনের মধ্যে। সেটা কার সাথে সমান হয়? না, আমরা জানি এম ভরের কোনো বস্তু যদি এ ত্বরণ নিয়ে গতিশীল থাকে, তাহলে সেখানে যে বলটা কাজ করে সেটা হচ্ছে এম, তাহলে এম এর সাথে ইকুয়াল হয়। তাহলে এখান থেকে টি সমান আমরা কত বলবো? না, টি সমান আমরা বলতে পারি এমজি মাইনাস অফ এম এ, বা এখান থেকে লেখা যাবে এম কমন নিলে জি মাইনাস অফ এ, এটা হয়ে গেল টি। তাহলে এখানে লিখে দিচ্ছি টিটা কি, না টি সমান প্লবতা বল। প্লবতা কার ক্ষেত্রে কাজ করে? তরল বা গ্যাসের ক্ষেত্রে, তাহলে এখানে বাতাস আছে তাই জন্য প্লবতা বল। নেক্সট স্টেপে কি হয়ে গেল? এবার বেলুনটা এ ত্বরণে উপরে উঠছে, এ ত্বরণে উপরে উঠছে। এবার যখন সে উপরে উঠছে তখন আমি কি করে দিলাম? তাকে উপরে উঠাতে গেলে আমাকে এম ড্যাশ পরিমাণ ভর ফেলে দিলাম, এম ড্যাশ পরিমাণ ভর ফেলে দিলাম, দিতে উপরে উঠছে। তাহলে আমার মোট ভর যে ছিল, আমার মোট ভর ছিল এম, সেখান থেকে এম ড্যাশ পরিমাণ ফেঁকে দিলাম, কিন্তু বায়ুর যে বাধা সেটা তো একই থাকবে, টিটা কি থাকবে? একই থাকবে, মানে প্লবতাটা সেম থাকলো। তাহলে এখন আমি কি লিখবো? এবার উপরের দিকে বেলুনটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে কার পাওয়ার বেশি? তাহলে এখন এর ভর, এই ছবিটা যদি ভাবো, তাহলে এখন কি হচ্ছে? এর ভর হয়ে গেছে এম মাইনাস এম ড্যাশ। এবার এ বেটা কি হচ্ছে? উপরের দিকে উঠছে, তাহলে উপরের দিকে উঠাবে কে? নিচের দিকে তো অবশ্যই এখন কাজ করছে কি? এম মাইনাস এম ড্যাশ ইন্টু জি, এম জি। আর এখানে তো প্লবতা বল উপর থেকে দিচ্ছে টি, তাহলে এখন দুজনের মধ্যে পাওয়ার কার বেশি? টি, কারণ টি পাওয়ার বেশি হলে তবেই তো উপরে উঠবে, এমজি বেশি হলে নিচে নামতো। তাহলে টি যেহেতু বেশি, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়, তাহলে টি মাইনাস ক্যাপিটাল এম মাইনাস এম ড্যাশ ইন্টু জি। তাহলে এদের মধ্যে টি গ্রেটার দেন, তাই টি মাইনাস এটা করলাম, কার সাথে সমান হবে? সে একই, এম এর সাথে। তাহলে এম এর জায়গায় কি লিখবো? এম মাইনাস এম ড্যাশ ইন্টু এ।
তো এবার এখানে আমরা কি করব, টি এর যে ভ্যালু যা ছিল সেগুলো বসিয়ে দাও, বা টি এর ভ্যালু কত পেয়েছিলাম দেখো, এম ইন্টু জি মাইনাস এ, বসিয়ে দিলাম। বাকি এটা যেমন ছিল, এম মাইনাস এম, সরি ছোট হাতে, এম ড্যাশ ইন্টু জি, আর এটা যেমন ছিল এম মাইনাস এম ড্যাশ ইন্টু এ। নেক্সট স্টেপে কি করলাম, এগুলো গুণ করো, এম জি মাইনাস এম এ মাইনাস এম জি মাইনাস এম জি, মাইনাসে মাইনাসে প্লাস এম ড্যাশ জি, এখানে লিখো এম এ মাইনাস অফ এম ড্যাশ এ। তাহলে এবার কি করব দেখো, কিছু যদি কাটাকাটি করা যায়, তাহলে প্লাস এম জি মাইনাস এম জি ক্যান্সেল, এদিকে আছে এম ড্যাশ জি এম ড্যাশ এ, আর এদিকে আছে এম এ। তাহলে আমাদের বের করতে হবে এম ড্যাশ এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা করব, এম এটাকে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে এম এ আর এম এ মিলে কত হয়ে যাচ্ছে দেখো, এম ড্যাশ এ সমান কত লিখতে পারি বলো, এম ড্যাশ এ সমান আমরা লিখতে পারি, এদিকে এম ড্যাশ আছে, আর এখানে দাঁড়াও আরেকটা আছে টার্ম, এই এম ড্যাশ এটাকে এখানে নিয়ে আসলাম, প্লাস হলো এই সাইডে আনলে, আর এদিকে একটা প্লাস এম ড্যাশ জি ছিল, আর এদিকে আমাদের এম এ ছিল, আর এই এম এটাকে এদিকে আনলে প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে এম ড্যাশ কমন হয়ে যাচ্ছে এ প্লাস জি, আর এখানে হয়ে যাচ্ছে টু এম এ। তাহলে এখান থেকে এম ড্যাশ সমান কি লিখবো, এম ড্যাশ সমান লিখবো টু এম এ বাই এ প্লাস জি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এম ড্যাশ সমান টু এম এ বাই এ প্লাস জি। চলো দেখে নেওয়া যাক, এম ড্যাশ সমান টু এম এ বাই এ প্লাস জি হবে আমাদের সঠিক। নেক্সট দেখো, এল দৈর্ঘ্যের শিকলের অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এল দৈর্ঘ্যের একটি শিকল একটি টেবিলের উপরে আছে, তার দৈর্ঘ্যের একের এন অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে, তাহলে শিকল আর টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক চেয়েছে। তাহলে নেক্সট আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 6টা। তাহলে ধরো যে শিকলের মোট দৈর্ঘ্য, শিকলের মোট দৈর্ঘ্য শিকলের মোট দৈর্ঘ্য, এটা ধরে নাও ছোট হাতের এল। এবার যে অংশটা ঝুলছে, কত অংশ না মোট দৈর্ঘ্যের 1/n অংশ, তাহলে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য কত না মোট দৈর্ঘ্যের n অংশ ঝুলছে। তাহলে টেবিলের উপরে কতটা আছে, টেবিলের উপরে থাকা অংশ, তাহলে টেবিলের উপরে কতটা আছে, এল মাইনাস এল বাই এন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল কমন নিয়ে 1 - 1/n, বা এখানে লেখা যেতে পারে এল ইন্টু n-1/n। এবার যদি শিকলটা স্থির থাকে, তাহলে কি হবে, ঝুলন্ত অংশের যে ওজনটা টেবিলের উপরে থাকা অংশের উপর ঘর্ষণ বলের সমান বা কম হবে। তাহলে ধরে নিচ্ছি যে শিকলের টোটাল যে ভর, শিকলের মোট ভর ধরে নিচ্ছি ক্যাপিটাল এন। এবার একক দৈর্ঘ্যে ভর কত, একক দৈর্ঘ্যে ভর তাকে আমরা ল্যামডা দিয়ে ধরো ডিনোট করছি, একক দৈর্ঘ্যে ভর কত হবে m/l। তাহলে ঝুলন্ত অংশের ভর যদি বলি, ঝুলন্ত ঝুলন্ত অংশের একটা ভর থাকবে,
তাহলে সেই ঝুলন্ত অংশের ভর তাকে ছোট হাতের এম দিয়ে ডিনোট করছি, ঝুলন্ত অংশের ভর এম। সেটা সমান কি হবে, ঝুলন্ত অংশের যে দৈর্ঘ্য ছিল তার সাথে একক দৈর্ঘ্যের ভর গুণ করে দিই, তাহলে ল্যামডা ইন্টু এল বাই এন। এবার ল্যামডার ভ্যালু ছিল কত, ল্যামডার ভ্যালু ছিল এম বাই এল ইন্টু এল বাই এন। তাহলে এল এল ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো এম বাই এন। তাহলে ঝুলন্ত অংশের ওজন যদি বলা হয়, তাহলে ঝুলন্ত অংশের ওজন, এবার ওজন বার করতে গেলে কি করতে হয় না, এমজি, ডাব্লু সমান এমজি। তাহলে ভর তো পেয়ে গেছি ঝুলন্ত অংশে, তাহলে তার ওজন কি হবে এম বাই এন ইন্টু জি। তাহলে টেবিলের ওপরের অংশের ভর, তাহলে এটা ঝুলন্ত অংশের ভর হলো। এবার টেবিলের উপরের অংশের ভর বার করছি, তাহলে সেটাকে আমরা ধরছি এম ড্যাশ। তাহলে একই রকম ভাবে ল্যামডা ইন্টু কতটা দৈর্ঘ্য ছিল দেখো টেবিলের উপরে, আর টেবিলের দেখো এই যে উপরে অংশ ছিল এল ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন। তাহলে ল্যামডা এল ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন, এটা ছিল। এবার ল্যামডা মানে কি লেখা হয়, ল্যামডা মানে লেখা হয় এম বাই এল একক দৈর্ঘ্য ভর ইন্টু এল এন মাইনাস ওয়ান বাই এন। তাহলে এল এল ক্যান্সেল হলো, তাহলে এটা সমান লেখা যাচ্ছে এম ইন্টু এটা এম ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন। এটা হচ্ছে টেবিলের উপরের অংশ। এবার টেবিলের উপরে যে অংশটা আছে, টেবিলের উপরে যে অংশটা আছে শিকলটা, মানে টেবিলটা এরকম আছে, সেখান থেকে ধরো শিকলটা ঝুলছে, এরকম একটা শিকল দিয়ে এরকম করে ঝুলছে। যাই হোক, টেবিলের উপরে যে অংশটা আছে, তাহলে সেই অংশটা কি করছে, সেখানে একটা টেবিলের উপর লম্বভাবে বল প্রয়োগ করছে। তাহলে সেই লম্ব প্রতিক্রিয়া বল, কারণ ওটা টেবিলের উপরের তলে রাখা আছে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল আমরা কি দিয়ে প্রকাশ করি, এন দিয়ে। এন সমান কি লেখা হয়, এন কাকে ব্যালেন্স করে না, বস্তুর যা ওজন তাকেই ব্যালেন্স করে। এন সমান আমরা জানি এমজি লেখা হয়। তাহলে এখানে কি হবে এম ড্যাশ ইন্টু জি। তাহলে এম ড্যাশ কত, এম ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন পেয়েছি, টেবিলের উপরে যে অংশটা আছে তার উপর লম্ব প্রতিক্রিয়া বল, তাহলে এটা ইন্টু জি। এবার আমাদের দরকার কি, ঘর্ষণ বল। তাহলে স্থিত ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণ বল এফ এস সমান, এফ সমান কি লেখা হয় মিউ ইন্টু এন। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইন্টু এন। তাহলে মিউ এস ইন্টু এন এর ভ্যালু পেয়েছি দেখো এম ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু জি। এবার এখানে কি আছে, শিকলটা যেহেতু স্থির আছে, আচ্ছা একই রকম ভাবে যদি ঝুলন্ত অংশের বের করি, আচ্ছা এখানটাকে লিখে দিই। শিকলটি স্থির থাকার জন্য এখানে কি পেয়েছিলাম দেখো ঝুলন্ত অংশের এই যে ডাব্লু, শিকলটি স্থির থাকার জন্য ডাব্লুটা কি হবে, স্থিত ঘর্ষণ এফ এস এর চেয়ে ছোট অথবা সমান হবে। তাহলে যদি শিকলটা, যদি শিকলটি ঝুলতে শুরু করে, তাহলে ডাব্লু সমান এফ এস, এবার ডাব্লু মানে কত এসেছিল এখানে, ডাব্লু সমান এখানে এসেছিল এম বাই এন ইন্টু জি। তাহলে ডাব্লুর ভ্যালু বসাও এম বাই এন ইন্টু জি।
সেটা কার সাথে সমান হবে না এফএস এর সাথে। এফএস এর ভ্যালু কত পেয়েছি দেখো, মিউ এস ইন্টু এম ইন্টু এটা, তাহলে এখানে লিখে দাও মিউ এস ইন্টু এম ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু জি। এবার যেগুলো কাটাকাটি করা যায় কেটে দাও, এম এম ক্যান্সেল, জি জি ক্যান্সেল, এন এন ক্যান্সেল। তাহলে মিউ এস সমান, এদিকে শুধু ওয়ান পড়ে রইল, তাহলে ওয়ান বাই এন মাইনাস ওয়ান। তাহলে এটাই আমাদের জিজ্ঞেস করেছিল যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা কত হবে। তাহলে মিউ এস হচ্ছে ঘর্ষণ, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলতে পারো, স্থির থাকার জন্য, তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এখানে আমরা কোনটা দাগ দিব, ওয়ান বাই এন মাইনাস ওয়ান যেটা হবে, অর্থাৎ এই অপশনটা, এটা এন মাইনাস ওয়ান আছে। নেক্সট আসছে আমাদের স্থিতিশক্তি বাড়বে যদি কৃতকার্য কি হয়। দেখো স্থিতিশক্তি হলো কোনো বস্তুর অবস্থান বা অবস্থার পরিবর্তনের কারণে তাতে যে শক্তিটা সঞ্চয় হচ্ছে। তাহলে অথবা আমরা যদি কোনো বলের এগেনস্টে কাজ করি তাহলেও আমরা দেখেছি কি না তাতে স্থিতিশক্তি সঞ্চিত হয়। তাহলে যখন স্থিতিশক্তি কখন বৃদ্ধি পাবে, যখন তুমি কোনো বলের এগেনস্টে কোনো কাজ করতে যাবে। এবার বলছে সংরক্ষী বল জিনিসটা কি না, সংরক্ষী বল মানে যদি বলের বিরুদ্ধে কাজ করা হয় তাহলে স্থিতিশক্তি বৃদ্ধি পায়, যেমন মহাকর্ষ বল বলতে পারো বা স্প্রিং বল। তাহলে যদি সংস্থা দ্বারা সংরক্ষী বলের বিপরীতে কাজ করা হয়, মনে রাখবে যদি কোনো সংস্থা দ্বারা সংরক্ষী বলের বিপরীতে কাজ করা হয় তাহলে কিন্তু স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। আর তাহলে এখানে আমরা কোনটাকে চুজ করবো না, স্থিতিশক্তি কখন বাড়বে না যখন আমরা সংরক্ষী বলের এগেনস্টে কাজ করবো। তাহলে সংস্থা দ্বারা সংরক্ষী বলের বিপরীতে, তাহলে স্থিতিশক্তি কখন বাড়ে না যখন আমরা কারো বিরুদ্ধে কোনো কাজ করব বা কোনো একটা বলের বিরুদ্ধে কাজ করব তখন। তাহলে সংরক্ষী বলের এগেনস্টে যদি আমরা কাজ করি তাহলে কি হবে, স্মৃতিশক্তি বাড়বে। নেক্সট আরেকটা বলেছে যে এম ভরের বস্তু এইচ উচ্চতা থেকে শক্ত মেঝেতে পড়ে এইচ উচ্চতা পর্যন্ত উঠলে সংঘাত গুণাঙ্ক কত হবে। তাহলে এটা আমাদের হবে 8-এরটা। তাহলে সংঘাত গুণাঙ্ক সমান, সংঘাত গুণাঙ্ক ফর্মুলাটা আগে লিখে নিচ্ছি চলো। সংঘাত গুণাঙ্ক এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সংঘাত গুণাঙ্ক ই দিয়ে ডিনোট করা হয়। ই সমান লেখা হয় পুনরুদ্ধার বেগ বলতে পারো, পুনরুদ্ধার বেগ বাই যখন ধাক্কা লাগবে তখন এর অনুপাত। তাহলে প্রথমে বের করে নিই যে আঘাত করার আগের বেগ, মেঝেতে আঘাত করার পূর্বে, মেঝেতে আঘাত করার পূর্বের বেগ, সেটা সমান ধরে নিচ্ছি v1। তাহলে v1 সমান ধরো এই উচ্চতা থেকে যদি ছেড়েছ তাহলে আঘাত করার ঠিক আগে বেগ কত হবে, v1 সমান √2gh। কারণ ভি স্কোয়ার সমান আমরা কি জানি ইউ স্কোয়ার, উল্লম্ব বেগের ক্ষেত্রে ফর্মুলা কি আছে ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে প্রথমে কি হয়ে যাচ্ছে, উপর থেকে ছাড়ছি মানে তখন জিরো, তাহলে এই পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে ভি স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি 2g, এইচ উচ্চতা থেকে তাহলে এইচ, আর ভি সমান হয়ে যাবে √2g। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে করলাম যে v1 সমান √2h। এবার মেঝেতে ড্রপ খেয়ে এবার উপরে উঠবে, তাহলে মেঝেতে ধাক্কা খেয়ে ওঠার বেগ, ওঠার বেগ, তাহলে সেটাকে ভি2 দিয়ে ডিনোট করছি। তাহলে সেটা ধরলাম এইচ উচ্চতা পর্যন্ত উঠবে, তাহলে এটা মনে রাখবে এইচ উচ্চতা পর্যন্ত নামবে, আর এটা ধরলাম ছোট হাতের এইচ উচ্চতা অবধি উঠবে। তাহলে ভি2 সমান
রুট ওভার অফ একই রকম 2gh। তাহলে সংঘাত গুণাঙ্ক কি আছে, পুনরুদ্ধার বেগ বাই আঘাত বেগ। তাহলে আঘাত করার বেগ এটা, পুনরুদ্ধার বেগ এটা। তাহলে ই সমান লিখবো v2 বাই v1। তাহলে কত আসছে, রুট ওভার অফ 2gh বাই 2g ক্যাপিটাল h। তাহলে এটা সমান আসছে রুট ওভার অফ h বাই h। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে ই সমান পাওয়া গেল রুট ওভার অফ h বাই h। চলো, তাহলে এটা কোনটা অ্যান্সার হবে, অপশন সি, রুট ওভার অফ h বাই h। নেক্সট আছে, যদি যে কোনো ব্যাস সাপেক্ষে এম ভর আর ব্যাসার্ধের একটি চাকতির জড়তা ভ্রামক, তাহলে চাকতির ক্ষেত্রে কত হবে জড়তা ভ্রামক। চাকতির ক্ষেত্রে জড়তা ভ্রামক আমরা জানি যে এম ভর আর ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়, 1/4 এম আর স্কোয়ার। নেক্সট আছে, একটি বস্তুর বৃত্তাকার পথে কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক। কৌণিক বেগ মানে ওমেগা, কৌণিক সরণের সমানুপাতিক মানে থিটার সাথে সমানুপাতিক। তাহলে বস্তুটি যদি দ্বিতীয় পাক ঘুরে আসতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত হবে। তাহলে এখানে বলেছে যে তার কৌণিক বেগ ওমেগা কার সাথে সমানুপাতিক, কৌণিক সরণের সাথে সমানুপাতিক। এবার এটাকে সমান করার জন্য একটা কি দেব, ধ্রুবক। তাহলে ওমেগা সমান কি লেখা হয়, একটা ধ্রুবক কে ইন্টু থিটা। তাহলে কেটা কি, ধ্রুবক। তাহলে এখানে লেখা যেতে পারে যে, আবার আমরা কি জানি, ওমেগা সমান কি লেখা হয়, ডি থিটা বাই ডিটি, মানে কৌণিক সরণ বাই কৌণিক সময়, এই ফর্মুলাটা জানি। তাহলে এখান থেকে লিখতে পারি যে ডি থিটা বাই ডিটি সমান লেখা যাবে কে ইন্টু থিটা, বা থিটাটাকে এই পাশে নিয়ে আসো, ডি থিটা বাই থিটা সমান কে ইন্টু ডিটি। এবার এটাকে ইন্টিগ্রেশন করো বোথ সাইড। তাহলে এটা যখন ইন্টিগ্রেশন করবে, তাহলে ডি থিটা বাই থিটার ইন্টিগ্রেশন করলে কত আসে না, লগ থিটা হয়। তাহলে এলএন থিটা। আর এটার ইন্টিগ্রেশন করলে তো কেটি আসবে, কেটি। তাহলে এখান থেকে আবার লেখা যাবে, লগটাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে এক্সপোনেনশিয়াল হয়ে যায়। তাহলে লগ সমান ই টু দি পাওয়ার কেটি। আচ্ছা, এখানে একটা ধ্রুবক দিতে হয় ইন্টিগ্রেশন করলে, কেটি প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে ই টু দি পাওয়ার কেটি, আর এখানে ই টু দি পাওয়ার সি এর জন্য আসবে এ। তাহলে এটা কি না, এ সমান হচ্ছে, দেখো লগটা ওই দিকে গেলে কি হবে, ই টু দি পাওয়ার কেটি ইন্টু ই টু দি পাওয়ার সি, এটা হবে। তাহলে এখানে এ হচ্ছে কি না, ই টু দি পাওয়ার সি কে ডিনোট করছে, যেটা একটা কি কনস্ট্যান্ট। তাহলে তার জায়গায় থিটা সমান পেলাম এ ই টু দি পাওয়ার কেটি। এবার হচ্ছে লিখো এখানে যে প্রথম যে পাকটা হবে, প্রথম পাকের জন্য কৌণিক সরণ, প্রথম পাকের জন্য কৌণিক সরণ ধরো 2 পাই। তাহলে প্রথম পাক ঘুরতে সময় কত লাগছে, প্রথম পাক ঘুরতে ধরো সময় লাগছে t1। তাহলে সেখান থেকে বলতে পারি যে 2 পাই সমান, এই যে থিটাটাই কি হবে, এই ফর্মুলাটাকে ইউজ করো, যে প্রথম পাক ঘুরতে আমাদের সময় লাগছে, থিটা হচ্ছে কি কৌণিক সরণ, কৌণিক সরণ কতটা হচ্ছে 2 পাই, তাহলে থিটার জায়গায় 2 পাই বসালাম, আর টাইমটা লাগছে
t1, তাহলে এখানটায় লিখলাম a e টু দি পাওয়ার কে সাম কনস্ট্যান্ট ইন্টু t1। এবার দ্বিতীয় পাক যখন ঘুরবে, তাহলে দ্বিতীয় পাকের সময় মোট কৌণিক সরণ কত হবে? দ্বিতীয় পাকের জন্য তাহলে এক পাকে 2 পাই, দু পাকে কত? 4 পাই। তাহলে দ্বিতীয় পাকের জন্য কৌণিক সরণ কত হবে? 2 পাই প্লাস 2 পাই মানে 4 পাই। আর এটার জন্য যে টাইমটা সে নেবে, সে কত টাইম নেবে? t2। তাহলে তখন লিখতে পারি যে এবার এখানে যেটা বলে দেওয়া আছে যে দুটো পাকের জন্য যে টাইমটা লাগছে প্রথম পাক থেকে দ্বিতীয় পাকে, সেই যে টাইম ডিফারেন্স সেটা দেওয়া আছে 2 সেকেন্ড, এটা দেওয়া আছে। তাহলে t2 সমান কত লিখতে পারি? t1 প্লাস 2, এখান থেকে লিখা যাবে। এবার বসাবো ওই ফর্মুলাতে যে থিটা সমান a e টু দি পাওয়ার, সেখানে বসালে 4 পাই হচ্ছে দ্বিতীয় পাকে, আর লিখবো a e টু দি পাওয়ার কে t2 এর জায়গায় লিখবো t1 প্লাস 2। তাহলে এখান থেকে লেখা যাবে a e টু দি পাওয়ার কে t1 প্লাস সরি a e টু দি পাওয়ার কে t1 ইন্টু e টু দি পাওয়ার 2k, এটা। এবার দেখো a e টু দি পাওয়ার কে t1 এর ভ্যালু কত? 2 পাই। তাহলে এখান থেকে লেখা যাবে, তাহলে এটা কার ভ্যালু ছিল? 4 পাই সমান, বা তাহলে 4 পাই সমান এর ভ্যালু a e টু দি পাওয়ার কে t1, এটার ভ্যালু কত? 2 পাই। তাহলে এখানে বসালাম 2 পাই ইন্টু এখানে কত আছে? e টু দি পাওয়ার 2k, এটা। এবার উভয় পাশে লগ নিয়ে নাও, উভয় পাশে লগ নিয়ে পাই। তাহলে উভয় পাশে লগ নিলে এখানে কত হবে? লগ 2। দেখো এখানে 2 দুগুণে 4, আর পাই পাই ক্যান্সেল হবে, তাহলে এখানে 2 থাকলে লগ 2 সমান, যদি এক্সপোনেনশিয়ালের লগ নেওয়া হয় তখন কত আসে? এক্সপোনেনশিয়াল আর লগটা কেটে শুধুমাত্র 2k পড়ে থাকে। তাহলে কে সমান কি আসলো? কে সমান আসলো লগ 2/2। তাহলে কে এর ভ্যালু পেলাম লগ 2/2। এবার দেখো প্রথম পাকের শেষে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে প্রথম পাকের শেষে কৌণিক বেগ কত হবে। তাহলে প্রথম পাকটা কত ছিল? প্রথম পাক ছিল, তাহলে ওমেগা কার সাথে সমান হয়? এই যে একটু আগে ফর্মুলাটা লিখেছি দেখো, ওমেগা সমান কি লিখতে পারি? কে থিটা। তাহলে প্রথম পাকের শেষে কত ছিল? তাহলে লিখলাম প্রথম পাকের শেষে কৌণিক বেগ ওমেগা 1, ওমেগা 1 সমান কি লিখতে পারি? কে থিটা 1। চলো তাহলে ওমেগা 1 সমান কে এর ভ্যালু কত এসছে দেখো? লগ 2/2। তাহলে এখানে বসালাম লগ 2/2 ইন্টু থিটা 1। বলো তো প্রথমে থিটা 1 কত হয়? প্রথম পাকে কৌণিক সরণ, এটাকে থিটা 1 বলো। এটা দ্বিতীয় পাকের কৌণিক সরণ, এটাকে থিটা 2 বলো। তাহলে এটা হয় 2 পাই। তাহলে 2 2 ক্যান্সেল, অ্যান্সার কত আসবে? পাই লগ 2। তাহলে প্রথম পাকের শেষে যে কৌণিক বেগটা আমরা পেলাম সেটা হচ্ছে পাই লগ 2। তাহলে পাই লগ 2 মানে এটা হবে আমাদের উত্তর। নেক্সট দেখো যে যদি a সমান এত b সমান এত হয়, তাহলে সার্থক অঙ্ক বিবেচনা করে a প্লাস b এর মান। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি কত পাবো বলো? a প্লাস b করলে দেখতেই পাচ্ছ যে আমরা পাবো 12.51, 12.51। এবার যোগ ফলে কি হবে না, যার দশমিকের পরে কম সংখ্যা থাকবে সেটাই হবে সার্থক অঙ্ক। তাহলে a প্লাস b এর যে মানটা হবে সেটা হবে কি 12.5। তাহলে এখানে দেখো কোনটা হবে? অপশন সি। যেহেতু এই দুজনের মধ্যে দশমিকের পরে এর একটা সংখ্যা ছিল আর এর দুটো, তাহলে যার কম থাকে সেটাই হবে অ্যান্সার। তাহলে দেখো দশমিকের পরে একটা সংখ্যা একটা অপশানেই আছে, তাহলে অপশন সি হবে এটার অ্যান্সার। নেক্সট এই অঙ্কটা,
আগের দিনই করেছি আমরা। একটি মসৃণ 45 ডিগ্রি নতি বিশিষ্ট নততল বরাবর নামতে একটা বস্তু যে সময় লাগে, সেই অমসৃণ নততলে যখন নামে তখন তার নাকি n গুণ বৃদ্ধি পায়। বস্তু আর নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? তাহলে এই প্রবলেমটা আমরা আগের দিনও করেছি, চলো আজকেও করে নেব 12টা। দেখো যখন মসৃণে হয়, দেখো মসৃণ নততল, মসৃণ মসৃণ নততলে যখন নামে তখন কি হয়, ত্বরণ কত হয় বলো? না ত্বরণ হয় জি সাইন থিটা, a1। তাহলে এখানে থিটাটা কত ছিল মসৃণ নততলে? 45। নততলের দৈর্ঘ্য ধরে নাও এল। তাহলে এখানটায় যদি লিখি জি সাইন 45, তাহলে এখানটা আসবে জি ইন্টু 1/√2। তাহলে এল সমান, নবতলের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল সমান আমরা লিখতে পারি কি, হাফ a1 টি স্কোয়ার, বা টি সমান কি লেখা যাবে, √2l। এখান থেকে দেখো 2l/a1, এবার a1 এর ভ্যালু দেওয়া ছিল দেখো 2l/g/√2, পেয়েছিলাম a1 এর ভ্যালু, এটা লিখে নিলাম। তাহলে এখানে হচ্ছে √2√2l, এই √2টা উপরে উঠলো বাই জি। এটা গেল মসৃণের ক্ষেত্রে। এবার নেক্সট হচ্ছে অমসৃণ। অমসৃণের ক্ষেত্রে কি হলো, অমসৃণের ক্ষেত্রেও থিটা 45, আর এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক আসবে সেটা মিউ, আর ঘর্ষণ বল এফ কে সমান কি লেখা হয়, মিউ ইন্টু এন, এটা জানি, মিউ ইন্টু এন। এন কাকে ব্যালেন্স করে, এম জি কস থিটাকে, এম জি কস থিটা লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে এম জি কস 45, মিউ এম জি কস 45, তাহলে কস 45 মানে 1/√2, তাহলে এটা হয়ে গেল মিউ এম জি √2। তাহলে এখানে যে নেট বলটা কাজ করে, মানে এর অনুভূমিক উপাংশ বরাবর কি কাজ করে, অনুভূমিক উপাংশ বরাবর কাজ করে এম জি সাইন থিটা। তাহলে এম জি সাইন থিটা যেটা কি করে, নামতে সাহায্য করে কোনো বস্তুকে, আর তার বিপরীতে কাজ করে কি না, ঘর্ষণ বল, এটা। তাহলে এখানে লিখবো এম জি সাইন 45 মাইনাস, দেখতে পাচ্ছ যে ঘর্ষণ বল কত পেয়েছি, মিউ এম জি √2, বসিয়ে দিলাম মিউ এম জি √2। তাহলে এখান থেকে আসছে সাইন 45 কত, 1/√2, তাহলে এম জি √2 কমন চলে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকছে 1 মাইনাস মিউ। তাহলে এখানে যে ত্বরণটা আসবে a2, সেটা কি হবে, এফ সমান এম এ, আর এ সমান কি হবে, f/m। তাহলে কত আসবে দেখো, এফ, এটা ভাগ করে দাও, তাহলে g/√2, এফ নেটের মানটা বসিয়ে এম দিয়ে ভাগ করো, তাহলে এমটা ক্যান্সেল, g/√2 আর 1 মাইনাস মিউ। তাহলে এটা হয়ে গেল অমসৃণের জন্য। এবার বলেছে যে অমসৃণে নামতে যে সময়টা লাগবে, তাহলে অমসৃণের যে টাইমটা সেটা এখানে কত ধরেছিলাম, ধরো এখানে টাইম ধরেছিলাম টি, তাহলে অমসৃণের টাইমটাকে আমি ধরছি টি ড্যাশ। অমসৃণে যে সময়টা লাগবে সেটা হচ্ছে এন গুণ হবে কার, না মসৃণে যে টাইমটা লাগছে। তাহলে এখানে রাফের ক্ষেত্রে কত হবে দেখো, এখানে আমরা বলতে পারি যে এল সমান হাফ a2 ইন্টু টি ড্যাশ স্কোয়ার। তাহলে একই রকম ভাবে টি ড্যাশ সমান কত পাবো, না √2l/a2, মানে √2l/,
g/√2 1 মাইনাস মিউ, এটা করলে √2 L/g × 1 মাইনাস মিউ এটা আসছে। এবার এখানে বসিয়ে দাও প্রত্যেকের ভ্যালুগুলো। তাহলে টি ড্যাশের ভ্যালু কত পেয়েছি, √2 L/g × 1 মাইনাস মিউ। আর এদিকে পেয়েছি n ইন্টু টি এর ভ্যালু, দেখো টি এর ভ্যালু পেয়েছি √2 L/g, 2√2 L/g, √2 L/g। এবার উভয় পক্ষকে বর্গ করবে, দিলে এটা কেটে যাবে, দিলে এখান থেকে তোমরা পাবে মিউ এর ভ্যালু 1 মাইনাস 1/n²। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে মিউ সমান হয়ে যাবে 1 মাইনাস 1/n²। নেক্সট আছে যে টি দূরত্ব, আচ্ছা সরি সময় টি, দূরত্ব এক্স এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে যেখানে এ বি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে আমাদের ত্বরণ বার করতে হবে। তাহলে টি দেওয়া আছে, তেরোটা টি সমান দেওয়া আছে ax² প্লাস bx। তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, ডিটি ডিএক্স করলে হবে 2ax প্লাস বি। এবার আমরা কি জানি ভি সমান হয় নাকি ডিএক্স ডিটি। তাহলে বলো ভি সমান যদি ডিএক্স ডিটি হয় তাহলে ডিটি ডিএক্স এটা হলে তাহলে ভি সমান কত লিখতে পারি, 1 বাই এটা উল্টে যাবে 2ax প্লাস বি। এবার চেয়েছে কি ত্বরণ, এবার ত্বরণ মানে হয়ে থাকে ডিভি ডিটি। তাহলে ত্বরণ এ সমান লেখা হয় ডিভি ডিটি। এবার ভি তো এখানে দেখতে পাচ্ছ, তাহলে ডিডিটি অফ ভি এর ভ্যালু বসাও। এটা তাহলে এটা যখন ডেরিভেটিভ করা হবে টি এর রেসপেক্টে, তখন কি লেখা হয়, এটা করলে তোমরা পাবে, এই ডেরিভেটিভটা তোমরা করবে হরের স্কোয়ার দিয়ে হর ইন্টু লবের ডেরিভেটিভ, তারপরে করতে হয় প্লাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, এটা আমরা জানি। তাহলে এরকম করলে এখানে যে ত্বরণের যে ভ্যালুটা পাবে সেটা পাবে -2a/v³। এই অ্যান্সারটা তোমরা পাবে। এই ডেরিভেটিভটা অনেকটাই বড় হবে, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় চলে আসে। তোমরা ডেরিভেটিভটা করে নেবে। নেক্সট চলে আসো আমাদের গ্রুপ বি। নেক্সট বলেছে যে ভরবেগ আর সময় লেখচিত্রের নথি থেকে এম ভরের একটা বস্তুর ত্বরণ পাওয়া যায়। তাহলে এটা কি হবে না, আমরা জানি যে ভরবেগ আর সময়ের যে লেখচিত্র সেখান থেকে আমরা এম ভরের কোনো বস্তুর ত্বরণ বের করতে পারবো, কারণ পি ডিপিডিটি এরকম লেখা হয়ে থাকে। তাহলে পি সমান মানে ডিপিডিটি সমান কি লেখা হয়, ডিপিডিটি মানে কি ডিডিটি অফ পি, তাই তো। এবার পি মানে কি হয়, পি মানে হয় এম ভি, ভরবেগকে ডিনোট করে, তাহলে এম ভি। আর এখান থেকে আবার লিখতে পারি এম ইন্টু ডিভিডিটি, আর ডিভিডিটি মানে কি ত্বরণ। আবার বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি, ত্বরণ। তাহলে এ আর আর উভয় হচ্ছে সঠিক, এটা সঠিক ব্যাখ্যা। নেক্সট দেখো যান্ত্রিক শক্তির সংরক্ষণ অনুযায়ী স্থিতিশক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তনের সমান আর বিপরীতমুখী হয়। তাহলে আমরা যান্ত্রিক শক্তি যেটা সেটা সমান কি লিখি না, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এটা হচ্ছে স্থিতিশক্তি
ইউটা, আর এটা গতিশক্তির সমষ্টি। এবার এটা সমান হচ্ছে ধ্রুবক হয়ে থাকে, মোট যান্ত্রিক শক্তি আমরা জানি ধ্রুবক হয়। এবার যখন এটা আমি পরিবর্তন করব, দেখো স্থিতিশক্তির পরিবর্তন মানে ডেরিভেটিভ করছি, তাহলে ডেল্টা ই সমান ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ যখন করব, তাহলে বলো তো ধ্রুবকের ডেরিভেটিভ করলে কত হয়? 0। এবার সেখান থেকে আমরা কি বলতে পারি যে ডেল্টা ইউ যেটা, সেটা কি হতে পারে? মাইনাস অফ ডেল্টা কে। তাহলে এখানে বলেছে যান্ত্রিক শক্তির স্থিতিশক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তনে, দেখো স্থিতিশক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তনের সমান এবং বিপরীতমুখী। তাহলে এ হচ্ছে কি সঠিক। এবার যান্ত্রিক শক্তি একটা সংরক্ষী রাশি নয়, অবশ্যই যান্ত্রিক শক্তি কি হয়? মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। তাহলে এটা কি আছে? মিথ্যা। যান্ত্রিক শক্তি অবশ্যই সংরক্ষী রাশি, কারণ সংরক্ষণ সূত্র পড়েছি যান্ত্রিক শক্তি, এই যে। তাহলে এখানে বলতে পারি যে এটা সঠিক কিন্তু আরটা সঠিক নয়। এ সঠিক আর সঠিক নয়, তাহলে কোন অপশনটা হবে? না, অপশন সি হবে সঠিক। এ সঠিক কিন্তু আর সঠিক না। এটা আমরা আগের দিন যে সেটটা করেছি সেইখানে পেয়ে যাবে, অর্থাৎ আমরা লাস্ট করেছিলাম 16 নম্বর সেট। তাহলে এটা 16 নম্বর সেটের সলিউশনে পেয়ে যাবে, 16 নম্বর সেট। নেক্সট চলে আসো এটা 17টা যদি দেখো, দেখো ত্বরণ আছে, এই জায়গাটায় কি হয়ে গেছে? ত্বরণ 0, এই জায়গাটায় ত্বরণ কিন্তু 0, আবার এখান থেকে ত্বরণ আছে। তার মানে 0, এই যে স্টার্ট হয়েছিল 0 থেকে T1-এ ত্বরণ ছিল, তারপরে T1 থেকে T2-তে ত্বরণ 0, আবার T2 থেকে তারপরে ত্বরণ আছে। তাহলে প্রথমে দেখো এখানে কি হচ্ছে, প্রথমে এখান থেকে এটা বেগটা বৃদ্ধি পাচ্ছে, 0 থেকে T1-এ বেগ বৃদ্ধি পাচ্ছে মানে ত্বরণ আছে। তারপরে কি হয়ে গেছে? বেগটা কনস্ট্যান্ট হয়ে গেছে মানে ত্বরণ নেই। আমরা কি জানি যে এ সমান হয়, ত্বরণ মানে কি হয়? ডিভি বাই ডিটি, এটা তো জানি, ত্বরণ মানে হয় ডিভি ডিটি। এবার ত্বরণ 0 হওয়ার অর্থ কি? ডিভিডিটিটা 0 হবে। এবার ডিভিডিটি 0 হওয়ার অর্থ কি? কোনো কিছু ডেরিভেটিভ 0 হওয়া মানে সেই রাশিটা কি হয়ে যায়? কনস্ট্যান্ট, ধ্রুবক হয়ে যায়। তাহলে এই জায়গাটায় ভিটা কি হয়ে গেছে? কনস্ট্যান্ট। তাহলে এই গ্রাফ অনুযায়ী মিলছে, কারণ এখান থেকে এখানে ত্বরণ নেই, ত্বরণ 0। তারপরে আবার ত্বরণ হচ্ছে, কিন্তু এখানে দেখো মন্দন হচ্ছে, হ্রাস পাচ্ছে বেগ, তাহলে এইটা হবে না। নেক্সট এখানেও যদি দেখো, এটাও হবে না। এখানটায় দেখো 0 থেকে T1 কি ছিল? ত্বরণ ছিল। দেখো 0 থেকে T1 ত্বরণ ছিল, তারপরে কি হয়ে গেল? ত্বরণ 0 মানে বেগ কনস্ট্যান্ট, দেখো বেগ কনস্ট্যান্ট হয়ে গেছে। তারপরে আবার T1 থেকে কি হয়েছে? আবার ত্বরণ হয়েছে, দেখো আবার ত্বরণ হয়েছে। এখানেও এটাও হবে না, এটা তো মন্দন হচ্ছে। তাহলে অপশন সি হবে এটা সঠিক উত্তর। নেক্সট আছে T1:T2 বার করতে হবে। তাহলে এটাকে দুটো উপাংশে ভেঙে নাও। তাহলে এইখান থেকে যদি আমরা টেনে দিই, তাহলে এইটা কত হবে? এটা হয়ে গেল, যার সাথে অ্যাঙ্গেল করে না, T1 sin 60, আর এটার সাথে কোণ হচ্ছে, তাহলে এটা বলতে পারি T1 cos 60। আর এদিকে এম ভর, তাহলে নিচের দিকে কি হয়ে যাবে? mg। ব্যাস, এবার এটাকে সমান করে নিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে T1 sin 60 কাকে ব্যালেন্স করবে? mg কে। T1 sin 60 কাকে ব্যালেন্স করবে? mg কে। এদিকে দেখো, আর এদিকে T2 কাকে ব্যালেন্স করবে? T1 cos 60 কে। T2 ব্যালেন্স করবে T1 cos 60 কে। এবার এখান থেকে sin 60-র মান আমরা কত জানি? না, sin 60 হয় T1 × √3/2 সমান m × g লিখলাম। বা এখান থেকে বলতে পারি যে T1 সমান 2mg/√3। এবার T2 সমান কত লিখবো? T2 সমান T1 এর ভ্যালু বসাও, 2mg/√3।
ইন্টু কস 60 ভ্যালু কত, হাফ। তাহলে এখানে 2 2 ক্যান্সেল, তাহলে এখান থেকে পাচ্ছি mg বাই √3।